যেটা বলতেছিলাম যে আমরা চ্যাপ্টার 8 থেকে আজকে আমরা একটু পড়াশোনা করব সিপিইউ অর্গানাইজেশন। একটু সরি, মেইন মেমোরি একে রাখি, যাতে বোঝাতে ইজি হয়। ধরেন কিছু একটা নাম দিলাম আর কি, ধরেন 100, 101, 102, 103, আচ্ছা, আচ্ছা আচ্ছা আগে বলেন তো এই আপনাদের মিড টার্ম পরীক্ষা কেমন হয়েছে? হ্যালো, মিড টার্ম কেমন দিলেন? আমি এখনো খাতা খোলার সুযোগ পাই নাই, কারণ একটু পার্সোনাল কাজে ব্যস্ত আছি। চেষ্টা করব যদি কালকে সকালে দেখাইতে পারি খাতা, আর নাইলে সামনের উইকে। শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। পড়ানোর মধ্যে আসছে না সব, যেগুলো যেগুলো ক্লাসে লেখাই দিছি জি স্যার। বা লাস্টের দিন যেগুলো পড়াই দিছি? এখন খাতা দেখলে বোঝা যাবে কি অবস্থা। স্টুডেন্টরা তো বলে ভালোই, কিন্তু লেখার সময় উল্টা পাল্টা লেখে। আচ্ছা, তো আমরা মিড টার্মের আগ পর্যন্ত যে জিনিসটা পড়ছিলাম সেই জিনিসটা ওই একই কথাই তো বারবার বলি, যে আমাদের ভন নিউম্যান আর্কিটেকচারের ভিতরে একটা প্রোগ্রামের ডেটা এবং মেমোরি দুইটাই, সরি, ডেটা এবং ইনস্ট্রাকশনস গুলা, প্রোগ্রামের ইনস্ট্রাকশনস গুলাও মেমোরিতে থাকে, ডেটা গুলাও মেমোরিতে থাকে। এবং আমরা একটা জিনিস দেখছিলাম যে আহ, এই ইনস্ট্রাকশন গুলা সাইজ কত ছিল, এই যে লাস্ট চ্যাপ্টারে যে পড়াশোনা করছিলাম যখন আমরা বেসিক কম্পিউটারটা তৈরি করতেছিলাম ওইটার অর্গানাইজেশনের সময়, কে বলতে পারবেন? স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন স্যার? ও, স্ক্রিন শেয়ার করিনি না? আচ্ছা আচ্ছা, জি। থ্যাংক ইউ। এখন দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ওই যেটা বলতেছিলাম যে আমাদের মেইন মেমোরির ভিতরেই প্রোগ্রাম ডেটাও থাকে, প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলাও থাকে। ইনস্ট্রাকশন গুলা কতটুকু লম্বা ছিল কারো মনে আছে? ইনস্ট্রাকশন গুলা লেংথ কত বিট করে ছিল? 16 বিটস। 16 বিটস, ভেরি গুড। আমাদের ইনস্ট্রাকশন গুলা 16 বিটস করে লম্বা ছিল। এবং ধরেন এটা আমার একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, এখানে তিনটা পার্ট ছিল। এই তিনটা পার্ট কে কে বলতে পারবেন? স্যার, 0 টু 11, তারপর 15, 12, 13, মানে 14 জিরো টু আর ইলেভেন 15। কি জিনিস? কি কি প্রথমটা জিনিস অফ কোড, কি থাকতো? না, পরেরটা না না না, প্রথমটা অফ কোড না, মাঝেরটা অফ কোড। মাঝেরটা অফ কোড আছে। মাঝেরটা অফ। তাহলে এইটা দিয়ে বোঝা যায় তো যে আমরা কি অপারেশনটা চালাবো, যোগ করব, গুণ করব, ভাগ করব, নাকি এন্ড অর অপারেশন চালাবো, নাকি এই ইনপুট আউটপুটের দিকে যাব, এই জিনিসটাই অফ কোড দিয়ে বোঝা যেত। আচ্ছা, তারপর এই পাশটা কি ছিল? 12 বিট অ্যাড্রেস। অ্যাড্রেস ছিল, রাইট? অর্থাৎ মেমোরির একটা অ্যাড্রেস, সেটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হইতে পারে, কিন্তু মেমোরির একটা অ্যাড্রেস ছিল। আচ্ছা, আর আরেকটা পার্ট, এই একটা বিট বাকি, এটা কি ছিল? মনে আছে কারো? জিরো অথবা ওয়ান। হ্যাঁ, জিরো তো ওয়ান, বাট এটার নাম কি?
সাইন বিট হয়ে যাবে। না না, সাইন বিট না, এটা ছিল অ্যাড্রেসিং মোড। হুম, অ্যাড্রেসিং মোডের জন্য একটা বিট ছিল। অ্যাড্রেসিং মোডটা 0 হইতে পারে বা 1 হইতে পারে। 0 হলে ডাইরেক্ট, 1 হলে ইনডাইরেক্ট, তাই তো? জি স্যার। এরকমই তো আমরা মোটামুটি পড়ছিলাম ছোট করে দিই। হ্যাঁ, তো এই এইভাবে আমরা এক একটা করে ইনস্ট্রাকশন পড়ছি। তো এই চ্যাপ্টার থেকে আমরা এখন দেখব যে এই আমাদের অ্যাড্রেস পার্টটুকুতে, হুম, এই অ্যাড্রেস পার্টটুকুতে আরো অনেক ধরনের কনফিগারেশন সম্ভব। আমরা যেই কনফিগারেশনটা পড়ছি সেই কনফিগারেশনের অর্গানাইজেশনটার নাম হচ্ছে সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন। কিন্তু এটা ছাড়াও আরো দুই ধরনের সিপিইউ অর্গানাইজেশন আছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা কিছুটা পড়াশোনা করব। সামনের ক্লাসগুলোতে আরো ক্লিয়ার হবো আস্তে আস্তে। তো প্রথমেই আমরা চলে আসি হচ্ছে যে আমাদের সিপিইউর ভিতরে কম্পোনেন্টস গুলা কি কি। আচ্ছা, তো আমরা যখন একেবারে ফার্স্ট সেমিস্টারে পড়তাম, তখন আমরা এই জিনিসটা বলতাম না যে আহ, এরকম একটা কথা বলতাম না যে সিপিইউ হচ্ছে এএলইউ আর সিইউ, এই দুইটার সমন্বয় তৈরি, এরকম একটা কথা আমরা বলতাম না? জি স্যার। হ্যাঁ, যে এএলইউ আর সিইউ এই দুইটা মিলে সিপিইউ। তাহলে দেখেন তাই কিন্তু লেখা। এটা হচ্ছে আমাদের এএলইউ পার্টটা, যেটা হচ্ছে সমস্ত ধরনের অ্যারিথমেটিক এবং লজিক্যাল ক্যালকুলেশন গুলা করে। অ্যারিথমেটিক ক্যালকুলেশন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের এরকম। হুম, আর লজিক্যাল ক্যালকুলেশন হচ্ছে এন্ড অর এক্সঅর কিংবা মনে করেন যে ইন ইয়া আপনার কি বলে নট। কমপ্লিমেন্ট করা, হ্যাঁ, অর্থাৎ উল্টায় দেওয়া, বিটস গুলা উল্টায় দেওয়া, এই ধরনের অ্যাক্টিভিটি গুলা আমাদের সবই এএলইউ এর মাধ্যমে হয়। আচ্ছা, এই রেজিস্টার সেটটা কি? এই রেজিস্টার সেটটা আপনারা পড়ে আসছেন হচ্ছে মাইক্রোপ্রসেসর কোর্সে। স্যাররা যখন মাইক্রোপ্রসেসর কোর্সে এই যে ইমু 8086 এরকম ওয়েব সফটওয়্যার গুলা চালাইতেন না, মনে আছে? জি স্যার। ওই যে আমরা অ্যাসেম্বলি কোড লেখার জন্য এরকম একটা ইমুলেটরের মধ্যে কোড লিখতাম, যে ওইখানে খেয়াল আছে স্যারদের যে এরকম R1 R2 এরকম বিভিন্ন লেখা লেখা থাকতো? হ্যাঁ, এরকম R1 R2 R3 এরকম লেখা ছিল, মনে আছে? হুম, এরকম এরকম বক্স বক্স ছিল। তারপর আমরা এগুলো স্যার লোড এটা আই করতাম। থিংক হচ্ছে ইমোর ইভালুয়েট করার সময় যখন একটা রেজিস্টারের পেজ আসতো ওইটাতে লেখা থাকতো আর হ্যাঁ কি। হ্যাঁ, মানে এই যে এরকম ইনস্ট্রাকশন গুলো আমরা লিখতাম না, লোড R1, তারপরে তো আপনার মুভ, হ্যাঁ, R2 জি স্যার। কমা R3, এরকম এরকম ইনস্ট্রাকশন গুলো আমরা লিখতাম না 8086-এ? আচ্ছা, এই R1 R2 R3 ইত্যাদি ইত্যাদি এই রেজিস্টার গুলাই হচ্ছে আমাদের এই পার্টটুকু। হুম, দিস ওয়ান, এইটা হচ্ছে আমাদের ওই R1 R2 R3 ওগুলা। আর এদের দুইজনকে এই যে কন্ট্রোল করে যে কোন সময় কোন রেজিস্টার থেকে ডাটা আসবে, কোন রেজিস্টার থেকে ডাটা, কোন রেজিস্টারে ডাটা সেভ হবে, এই কন্ট্রোলের কাজটা কে করে? কন্ট্রোল ইউনিট, দিস ওয়ান। বুঝতে পারছি স্যাররা? সো আমাদের রেজিস্টার থেকে অপারেন্ড হিসাবে ডাটাগুলো এএলইউ তে আসে, যোগ বিয়োগ গুণ ভাগ হয়, এবং অ্যান্সারটা আবার সেই রেজিস্টারেই ফেরত আসে, রেজিস্টারেই সেভ হয়। আর এই টোটাল কন্ট্রোলটা কোন রেজিস্টার কখন অ্যাক্টিভেট হবে, হ্যাঁ, কোন রেজিস্টার বসে থাকবে, এই ধরনের কাজগুলা কে করে? কন্ট্রোল ইউনিট। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। ওকে, তাহলে আমরা মেজর কম্পোনেন্টস অফ সিপিইউ মোটামুটি একটা আইডিয়া নিলাম। তো এখন আমরা প্রথম যে স্যার আমরা কোন চ্যাপ্টার থেকে শুরু করলাম স্যার? এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 8, হ্যাঁ, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং। ওকে স্যার। তো এখানে অনেক কিছুই লেখা, সব যে ইম্পর্টেন্ট তা না। আমি যেগুলো যেগুলো কোশ্চেন, কি কোশ্চেন হবে না হবে এগুলো তো আমি পড়ানোর সময় বলেই দেই। আর যেটুকু অংশ আমি বলে দিব সেটুকু অংশ পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে আসেন হচ্ছে যে আমরা জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন বলতে কি বুঝাই। সো আপনাদের আমি যখন, হ্যাঁ, একটু আহ, জিনিসটা বলি, আপনাদের পরীক্ষায়ও জিনিসটা আসছিল, এই যে অ্যাড A B C এরকম পড়ছিলাম না? হুম, জি যেমন স্যার। যেমন কথার কথা আপনার ইনস্ট্রাকশনটা যদি হয় এরকম যে অ্যাড এক্স, ঠিক আছে? এইটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আপনার অ্যাকুমুলেটরে আগের থেকেই কিছু না কিছু ভ্যালু আছে, সেই ভ্যালুটার সাথে
এক্স এর মেমোরি লোকেশনে যেই কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা যোগ করেন এবং সেই যোগফলটা অ্যাকুমুলেটরেই সেভ করে রাখেন। এটা আমি আপনাদের পড়াইছি না? ধরেন কথার কথা এক্স এর লোকেশন হচ্ছে দিস ওয়ান 104 নাম্বার এবং এখানে ভ্যালু দেওয়া আছে ধরেন কথার কথা 110 আর অ্যাকুমুলেটরে আগের থেকেই আপনার একটা ভ্যালু আছে ধরেন 50। তাহলে যখন আমি লিখবো অ্যাড এক্স তখন অ্যান্সারটা কত হবে অ্যাকুমুলেটরে? অ্যাকুমুলেটর আগে যা ভ্যালু ছিল সেইটা, 110। অ্যাকুমুলেটর আগে যেটা ভ্যালু ছিল সেইটা যোগ এই এক্স এর মেমোরি লোকেশনে যেই কন্টেন্টটা আছে বা যেই অপারেন্টটা আছে সেটা। এরপর এটার অ্যান্সার কত হবে 150। এই 150টা আবার কোথায় সেভ হবে? 160 হবে না স্যার? ও সরি, হ্যাঁ 160। 160, এই 160টা কোথায় সেভ হবে? স্যার 160 ওই নাম অ্যাকুমুলেটরেই সেভ হবে, রাইট? অ্যাকুমুলেটর হিসেবে হবে। হ্যাঁ, তার মানে অ্যাকুমুলেটরেই আমরা একটু ইরেজ করে দিই। আগে ছিল 50, এখন আসবে 60। এই ধরনের যে ইনস্ট্রাকশন অর্গানাইজেশন সেটাকে আমরা বলি সিঙ্গেল অ্যাকুমুলেটর সিপিইউ অর্গানাইজেশন, যেটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করছি হচ্ছে আমাদের চ্যাপ্টার 5-এ বা মিড টার্মের আগ পর্যন্ত আমি আপনাদের এটাই পড়াইছি। বুঝতে পারছেন স্যাররা? কিন্তু জি এখন স্যার। আমাদের বইয়ে যেটা আসছে জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন সেটার কাহিনীটা এবার বলি। এইবার যেটা হবে সেটা হচ্ছে, এগুলো একটু মুছে দেই। তো এইবার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার অপারেন্ট। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস স্যাররা ক্লিয়ার করেন তো আমাকে। মনে করেন 2 3 প্লাস 2, ঠিক আছে? এখানে অপারেন্ট কারা কারা? 3 এবং 2 3 এবং 2 এগুলো হচ্ছে অপারেন্ট। আর অপারেটর কোনটা? যোগ। যোগ, প্লাস চিহ্নটা। ভেরি গুড। তাহলে আমার একটা বিষয় দেখেন যে এই অপারেন্ট গুলা আমার মেমোরি লোকেশনে থাকে, তাই না? আমি বলছিলাম না যে ডেটা এবং মেমোরি, ডেটা এবং ইনস্ট্রাকশন সবই প্রাইমারি মেমোরিতে সেভ করা থাকে। তার মানে এই 3 কোথাও না কোথাও আছে, এই 2 কোথাও না কোথাও আছে, ঠিক না? আর এই যে প্লাস করতে হবে এই ইনস্ট্রাকশনটাও এই এরকম এরকম একটা ফরম্যাটে কোনো না কোনো লোকেশনে আছে। এই 3টা জিনিস আমার দরকার, নাইলে কিন্তু কম্পিউটার কোনো কাজ করতে পারে না, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এবার আসি যে জেনারেল রেজিস্টার অর্গানাইজেশনের সময় কি হবে। জেনারেল রেজিস্টার অর্গানাইজেশনের সময় আপনার অপারেন্ড মেমোরিতেই থাকবে, ভালো কথা। ধরেন এখানে একটা অপারেন্ড আছে 50, এই অপারেন্ডটা সরাসরি অ্যাকুমুলেটরে যাবে না, সরাসরি এএলইউ তে যাবে না। সে যাবে হচ্ছে একটা যে কোনো সিপিইউ রেজিস্টারের মধ্যে, যেটা আমরা এরকম নাম দেই R1, R2, R3, R4 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এখানে কোনো সিপিইউতে আপনার কথার কথা 8টা রেজিস্টার থাকতে পারে, কোনো সিপিইউতে 16টা থাকতে পারে, কোনো সিপিইউতে 32টা থাকতে পারে, কোনো সিপিইউতে 48টা থাকতে পারে। ঠিক আছে? এটা ডাজ নট ম্যাটার। এরকম কতগুলা সিপিইউ রেজিস্টার মেমোরি থাকবে। ফার্স্টে হচ্ছে এই 50টা আপনি এই রেজিস্টারে লোড করবেন। বুঝতে পারছি? কোন একটা রেজিস্টারে। ধরেন আমি ধরে নিলাম R3 তে লোড করব। ঠিক আছে? আমি ধরে নিলাম আপনি এই 50টা ফার্স্টে R3 তে নিয়ে আসবেন। এইবার এএলইউ যে পার্টটুকু আছে, এএলইউ, এইখানে অপারেন্ড হিসাবে আপনি এই 50 পাঠাবেন। ঠিক আছে? আবার কোন একটা লোকেশনে কথার কথা এই লোকেশনে 120। এটাও কোন একটা এই রেজিস্টার মেমোরিতে সেভ করতে হবে। ধরেন আমি বলে নিলাম R2 এবং সেটাও অপারেন্ড হিসাবে এএলইউ তে আসবে। এখন 50 আর 120 দুইটা অপারেন্ড পাওয়া গেল। অপারেটর লাগবে না স্যাররা? কি করব? যোগ জি করব স্যার। না বিয়োগ করব না, কিছু কিছু তো একটা করতে হবে। তো সেই জন্য এই এএলইউর মধ্যে একটা অপ কোড, এএলইউ অপ,
ALU অপ কোড মানে এখানেও একটা অপারেশন কোড দেওয়া হয় যেটার কোনো একটা কম্বিনেশনের মাধ্যমে কথার কথা আমরা ধরে নিলাম যোগ করতে হবে। ধরে নেন র‍্যান্ডম একটা দিলাম 1010 ধরে নিলাম 1010 মানেই যোগ। তখন 50 আর 120 যোগ হয়ে যে 170 টা বের হবে। এই 170 টাও কোনো না কোনো রেজিস্টারেই আপনি সেভ করে রাখবেন। আমি ধরে নিলাম R4 এ আমি সেভ করে রাখবো। ডিফারেন্সটা বুঝতেছেন? আগের মেকানিজমটার সাথে এটার। আগে আমরা মেমোরিতে বারবার আসতাম। মেমোরি থেকে অপারেন্ডটা অ্যাকুমুলেটরে নিতাম, আবার মেমোরিতে আসতাম, আবার অ্যাকুমুলেটরে নিতাম, যোগ করতাম, অ্যান্সারটা আবার মেমোরিতেই সেভ করে রাখতাম। তাই না? এর আগ পর্যন্ত যা পড়াইছি। জি স্যার। হ্যাঁ। কিন্তু এখন বলতেছি কি মেমোরি থেকে অপারেন্ড গুলো আপনি রেজিস্টারের মধ্যে সেভ করেন। রেজিস্টার থেকে ALU এর ভিতরে যান। ALU এর অ্যান্সারটা সেই রেজিস্টারেই আবার সেভ করে রাখেন। ডিফারেন্সটা কি স্যাররা বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে নতুন কম্পোনেন্ট কি আসলো? কতগুলা রেজিস্টার। যেমন এই R1, R2, R3, R4 এখন ৮ টা রেজিস্টার থাকতে পারে, ১৬ টা থাকতে পারে, ৩২ টা থাকতে পারে। হ্যাঁ? ওই রেজিস্টার গুলার মধ্যে ডেটা গুলা অপারেন্ড হিসাবে লোড করা হবে, ক্যালকুলেশন হবে এবং ইন্টারমিডিয়েট রেজাল্টটা এই রেজিস্টারেই সেভ করে রাখা হবে। এখন আপনার যদি মনে চায় যে এই ১৭০ টা স্যার প্রাইম কেউ মনে হয় জয়েনের জন্য ট্রাই করতেছে স্যার, আচ্ছা, একটু আচ্ছা, এডমিট করে দিন। আচ্ছা। আওয়াজ হলো না কেন? নরমালি তো একটা টুং করে আওয়াজ হয়। আ আচ্ছা যেটা বলতেছিলাম যে এখন যদি আপনার মনে হয় যে এই ১৭০ এই ভ্যালুটা মেমোরিতে আবার সেভ করে রাখবো, সেটাও আপনি চাইলে করতে পারেন। ধরে রাখলাম আমি এই ১০৯ নাম্বার লোকেশনে যোগফলটা সেভ করে রাখলাম। এই ধরনের অর্গানাইজেশনের নাম হচ্ছে জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন। তার মানে আমাদের সিপিইউর ভিতরে কতগুলো রেজিস্টার মেমোরি থাকবে। সেই রেজিস্টার মেমোরির মধ্যে অপারেন্ড থাকবে। এই মেমোরি অপারেন্ড গুলাই আমার ALU এর মাধ্যমে ক্যালকুলেশন গুলা কমপ্লিট করবে। ALU এর একটা অপকোড থাকবে এবং রেজাল্টেন্ট যে অ্যান্সারটা সেই অ্যান্সারটাও এই জেনারেল রেজিস্টারের মধ্যেই সেভ করা থাকবে। প্রয়োজন মতো আমরা জেনারেল রেজিস্টারের ভ্যালুটা প্রাইমারি মেমোরিতে সেভ করে রাখতে পারি। প্রশ্ন হচ্ছে স্যার একটু আবার একটু রিপিট করবেন স্যার হ্যাঁ, হ্যাঁ। আমি এখনই ক্লিয়ার করতেছি। এখন আপনাদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আচ্ছা আগেরটাই তো একটা মানে একটা অর্গানাইজেশন তো ছিল, তাই না? সিঙ্গেল অ্যাকুমুলেটরেও তো আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারছি। করতে পারি নাই তা তো না। ঠিক না? জি সবই তো স্যার। করছি। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই তো করছি। এই এতগুলা রেজিস্টার দিয়ে ঘুরায় পেঁচায় ক্যালকুলেশন করার দরকারটা কি? এই আর মানে এখান থেকেই তো ১২০ আর ৫০ দেখতে পাচ্ছি। এই ২ টাই ডাইরেক্ট এলইউ তে পাঠাই। অ্যান্সার যা হবে সেটা মেমোরিতেই সেভ করে রাখি। এই ১২০, ৫০ ফার্স্ট এ রেজিস্টার মেমোরিতে লোড করো। এই লোড করো রে, তারপরে আবার ওকে অপারেন্ড হিসাবে পাঠাও রে। যোগ বিয়োগ করার পর এটার অ্যান্সার আবার রেজিস্টারেই সেভ করে রাখো। আবার সেইটাকে ঘুরায় মেমোরিতে রাখো। দরকার কি? স্যার ওইটা আই থিংক হচ্ছে মেমোরি রেজিস্টার তো টেম্পোরারি ডাটা হোল্ড করে। আর মেমোরি ফিক্স মেমোরি স্পেস প্রয়োজন হয় না, যার কারণে রেজিস্টার রাখতেছে। অন্য কেউ একটু আইডিয়া করেন তো? অন্য কেউ? এই যে জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন এটা আনার দরকার কি ছিল? আগেরটা দিয়েই তো কাজ হইতো। সিঙ্গেল অ্যাকুমুলেটরই তো কাজ হইতো। এই অর্গানাইজেশনটার বিশেষত্বটা কি? এটা সামনের দিনে আমি আরো পড়াবো। স্যার যখন বারবার আমরা মেমোরিতে যাওয়া লাগে না স্যার, এটা সুবিধা। হ্যাঁ, আচ্ছা স্যার এবার বলেন তো বারবার মেমোরিতে গেলে সমস্যা কি? স্যার টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়। টাইম কমপ্লেক্সিটি, তাই কি? এতটুকুই মনে হইছে স্যার তো। হুম, হুম। অন্য কেউ কাছাকাছি অ্যান্সারটা কাছাকাছি গেছে। কেউ একজন, অন্য কেউ একজন। আচ্ছা স্যারদের আমি পড়ানোর সময় কোনো সময় বলছিলাম না যে এই আ যেমন ধরেন রেজিস্টার মেমোরি এটার দাম অনেক বেশি র‍্যামের তুলনায়। র‍্যামের দাম অনেক বেশি হার্ড ডিস্কের তুলনায়। এটা দেখাইছিলাম কখনো ক্লাসে? হুম। জি স্যার। তাহলে বলেন তো স্যার এই যে ধরেন কথার কথা একটা এসএসডি, ঠিক আছে? একটা এসএসডির ১ টেরাবাইট বা ১ টেরাবাইটই হইলো সমস্যা নাই। কত দাম পড়তে পারে
বর্তমান বাজারে? 7 থেকে 8,000। আচ্ছা ধরেন 8,000ই ম্যাক্সটাই ধরলাম। তাহলে এই 1 টেরাবাইট সমপরিমাণ যদি আমি একটা RAM বানাইতে চাই, কত হবে? কারণ RAM তো হয় সর্বোচ্চ 32 জিবি, 64 জিবি। কিরকম প্রাইস পড়তে পারে চিন্তা করেন তো? অনেক এক্সপেন্সিভ হবে স্যার। অনেক এক্সপেন্সিভ হবে না? সমপরিমাণই। দেখেন এটাও তো 1 টেরাবাইট ডেটা হোল্ড করবে, সেও 1 টেরাবাইট ডেটা হোল্ড করবে। কিন্তু এইটা ৳৮,০০০, ওইটা দেখা যাবে লাখ টাকার উপরে চলে যাচ্ছে। হ্যাঁ? এই ডিফারেন্সটা কেন আসছে? ডিফারেন্সটা কেন আসছে দামের? স্যার ফাস্ট, ভেরি গুড, দ্রুত কাজ ফাস্ট, করে। এক্সিলেন্ট। এইটাই হচ্ছে মেইন অ্যান্সার। স্যার আমাদের এই মেমোরি হায়ারার্কিতে একদম লোয়েস্ট লেভেলে যে মেমোরিগুলা থাকে, ধরেন রেজিস্টার কিংবা ক্যাশ, এই মেমোরিগুলা অত্যন্ত ফাস্ট। বুঝতে পারছেন? এগুলা খুবই এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এবং তাদের ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি। তার তুলনায় আমাদের যে RAM বা যেটাকে আমরা এখন অর্গানাইজেশনের ভাষায় মেমোরি বলি, সেটা অনেক স্লো। সো আপনি যদি অপারেন্ডগুলা একবার রেজিস্টারে নিয়ে আসেন এবং টোটাল অপারেশন না শেষ হওয়া পর্যন্ত এখানেই ক্যালকুলেশনগুলা করেন, আপনি অনেক ফাস্টার ক্যালকুলেশন করতে পারবেন। এরপরে অ্যান্সারটা আপনি আবার মেমোরিতে সেভ করে রাখেন, সমস্যা নেই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের যে মানে সবসময় একটা জিনিস চিন্তা করবেন, আমি যে একটা জিনিস পড়বো, হ্যাঁ? এটার রিজনটা কি? দরকারটা কি? হ্যাঁ? তাইলেই ওই জিনিসটা পড়তেও খারাপ লাগবে না ১, আর ২ নাম্বার হচ্ছে মনেও থাকবে। কারণ রিজন ছাড়া পড়াশোনা করলে যেটা হবে যে আপনি মুখস্থ করবেন ঠিকই, বারবারই ভুলে যেতে থাকবেন। কঠিন লাগবে জিনিসটা। ঠিক না? জি স্যার। হ্যাঁ। তাহলে যাই হোক হোয়াটএভার। তো আমরা এখন আমাদের জেনারেল রেজিস্টার অর্গানাইজেশনের একটা ব্লক ডায়াগ্রাম একটু দেখি। ছবিটা খুব ভালো মতো খেয়াল করেন। তো এখানে আমাদের বইয়ের মধ্যে উদাহরণস্বরূপ ৭ টা রেজিস্টার আছে। R1, R2, R3, R4, R5, R6 এবং R7। এগুলো হচ্ছে আমাদের জেনারেল রেজিস্টারের ৭ টা রেজিস্টার। বুঝতে পারছেন? এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। আরো কম বেশি থাকতে পারে। এবং ২ টা মাল্টিপ্লেক্সার নেওয়া হয়েছে। দেখেন একটু খেয়াল করে, R1 থেকে একটা লাইন এই মাল্টিপ্লেক্সারেও ঢুকছে, R1 থেকে একটা লাইন এই মাল্টিপ্লেক্সারেও ঢুকছে। ঠিক না? দেখা যাচ্ছে স্যাররা? জি স্যার। জি R1 থেকে একটা লাইন এটাতেও ঢুকছে, R1 থেকে একটা লাইন এটাতেও ঢুকছে। এইভাবে ৭ টা রেজিস্টারই ২ টা মাল্টিপ্লেক্সারের সাথে কানেক্টেড। বুঝছি? জি। ওকে। এইবার আসেন হচ্ছে এই মার্কস ২ টার আউটপুট। একটা আউটপুটের নাম দিছে A বাস, একটা আউটপুটের নাম দিছে B বাস। আমরা আপাতত বাসটা নিয়ে চিন্তা না করি, আমরা একটাকে বলি হচ্ছে এটা হলো A আর এটা হচ্ছে B। এটা আমার একটা অপারেন্ড, এটা আমার আরেকটা অপারেন্ড। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে। এই অপারেন্ড ২ টা চলে গেল কোথায়? ALU তে। তাহলে এখন ALU র এখানে আসলো হচ্ছে A আর এখানে আসলো হচ্ছে B। এখন A আর B এর মধ্যে হবে কি? AND OR হবে নাকি যোগ বিয়োগ হবে? এই জিনিসটা একটু জানানো দরকার না? জি স্যার। হ্যাঁ, ওই জিনিসটা জানাচ্ছে হচ্ছে এখানে আপনাদের লিখছে OPR, কোনো বইয়ের মধ্যে এটাকে ALU অপ ও বলে। ২ টাই একটু জেনে রাখেন, হ্যাঁ? ALU অপ, কারণ যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন ALU অপ দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো ALU অপ ও বলে, OPR বা অপারেশন কোডও বলতে পারে। সো এটার কোনো একটা কম্বিনেশন আপনাকে দেওয়া হবে। এটার মিনিং হইতে পারে A and B হইতে পারে। A or B হইতে পারে। আবার A গুণ B ও হইতে পারে। এই যে গুণ, এই যে and, এই যে or, এগুলাই কোনো একটা কম্বিনেশন আসবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ধরেন কথার কথা A মাইনাস B আসলো। তাহলে A মাইনাস B টা এখানে আউটপুট হিসাবে বের হবে এবং এই আউটপুটটা চলে যাবে, আচ্ছা কেউ একজন আসছে, আমি একটু ঢুকাই নেই। এই আউটপুটটা চলে যাচ্ছে হচ্ছে একটা ডিকোডারে। একটা ডিকোডারে। এই ডিকোডারটা সিলেক্ট করবে যে এই ৭ টা রেজিস্টারের মধ্যে কোন রেজিস্টারে আউটপুট বা ভ্যালুটা, আপনার যে রেজাল্টের যে ভ্যালু সেটা সেভ থাকবে। বুঝতে পারছি? তার মানে কোন একটা রেজিস্টারের মধ্যে এই R1 থেকে R7 কোন একটা রেজিস্টারের মধ্যে
এই আমার a মাইনাস b এই ভ্যালুটা সেভ করা থাকবে, অথবা a যোগ b সেভ করা, অথবা a অর b সেভ করা থাকবে। যাই অপারেশন করি না কেন আউটপুটটা কোনো একটা রেজিস্টারের মধ্যে সেভ করা থাকবে। বুঝতে পারছি? চিত্রে তো দেখা যাচ্ছে আউটপুট সরাসরি রেজিস্টারে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আউটপুট সরাসরি রেজিস্টারে গেছে প্রত্যেকটা, এটা কমন বাসের মাধ্যমে দেখছেন? আউটপুটটা R7, R6, R5, R4, R3, R2, R1 সবার কাছে অ্যাভেলেবল দেখছেন? জি স্যার। কিন্তু এই ডিকোডারটা সিলেক্ট করবে যে এই 7 জনের মধ্যে অ্যাকচুয়ালি কে ডাটাটা হোল্ড করবে। বুঝতে পারছেন? জি, বুঝতে কারণ পারছি। 7 জনের কাছেই তো ডাটাটা থাকলে হবে না। যেকোনো একজন রেজিস্টার ডাটাটা হোল্ড করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাইলে এবার একটা উদাহরণ হিসাবে দেখি। ধরেন কথার কথা যে আমার একটা অপারেন্ড হচ্ছে 10। এটা ধরে নিলাম R1 এ আছে। আরেকটা অপারেন্ড ধরে নিলাম R4 এ আছে, ধরেন 20। ঠিক আছে? তাহলে এই যে 10 R1 টা, এটা দেখেন এই লাইন বরাবর বরাবর এখানেও চলে আসবে না? দেখতে পাচ্ছেন? জি স্যার। আবার এই R1 টা এই লাইন বরাবর এইখানেও এসে পড়বে না? জি। আচ্ছা, এবার R4 এর ক্ষেত্রে দেখি। ধরেন 20। এই যে 20, 20, 20, 20 যাচ্ছে, 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 এইখানেও 20 চলে আসছে না? জি স্যার। আচ্ছা, আবার R4 ধরেন এখানে টুর, 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 টুর করে এখানেও চলে আসছে না 20? জি। ওকে। তাহলে এখন দেখেন আমার তো এই R1 আর R2, আমি ধরে নিলাম এটা হচ্ছে A, এটা হলো B। হ্যাঁ? আমার A অপারেন্ড আর B অপারেন্ড। কিন্তু আমি দেখতে পাচ্ছি A এবং B দুইটাই কিন্তু মাল্টিপ্লেক্সারে অ্যাভেলেবল। ঠিক না? মানে A B দেখেন, এটা A এটা B, এটাও এখানে আছে, A আর B এখানেও আছে। জি স্যার। ওকে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিলেক্ট বিটগুলা, এই সিলেক্ট A এবং সিলেক্ট B, এটার মাধ্যমে আমাকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে শুধুমাত্র এই মার্কস থেকে A বের হয় আর শুধুমাত্র এই মার্কস থেকে B বের হয়। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এখন তাহলে আমাকে কেউ একজন বলেন তো, সিলেক্ট A এর ভ্যালু কত দিব যদি আমার R1 হয়? 1 কিভাবে লেখে? 3 বিট দিয়ে? 001। 001। তাহলে আমি যদি এখানে 001 দেই, কোন লাইনটা সিলেক্ট হবে? এ। R1, এবং এইটাই আউটপুট হিসাবে বের হয়ে আসবে। বুঝতে পারছেন? তাহলে বলেন তো সিলেক্ট বি এর ভ্যালু কত দিব যদি আমার R4 টা সিলেক্ট করতে হয়? R4 টা যদি সিলেক্ট করতে হয় কত দিব? স্যার এটা 20 হবে বাইনারিতে। না, 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 20 কেন? 20 তো ভ্যালু। অন্য কেউ বলেন। স্যার 100 100, ভেরি গুড। কারণ 100 বাইনারি তো 4, মানে R4, হ্যাঁ? এটা হচ্ছে R1। তো তার মানে কি 1 2 3 4, এই 4 নাম্বার রেজিস্টারটা সিলেক্টেড হইলো, হ্যাঁ? 4 নাম্বার লাইনটা সিলেক্টেড হইলো এবং 20 বের হয়ে আসে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। তো এইটাই হচ্ছে কাহিনী যে আমরা সিলেক্ট বিটগুলা কেন লাগে। আচ্ছা, বলেন দেখি, এই স্যাররা বলেন দেখি, ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ এটা খুব ভাইটাল একটা আইডিয়া। হ্যাঁ, কিছু না বুঝেন আমার ক্লাস থেকে অ্যাটলিস্ট এইটুক বুঝে যান। ধরেন আমাদের এএলইউর মধ্যে অনেক ধরনের অপারেশন করা যায় না? যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, তারপরে এন্ড অর করা যায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা যায়, শিফট করা যায়। আমরা আমাদের পরীক্ষায় যে শিফট আসছিল, শিফট রাইট, শিফট লেফট, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন। এখন কোন একটা কোম্পানির সিপিইউতে কথার কথা 25টা এরকম অপারেশন আছে। শুনতে পাচ্ছেন আমার কথাটা? জি স্যার।
হ্যাঁ, মানে এরকম যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকম বিভিন্ন কম্বিনেশন মিলে ধরেন 25 ধরনের কাজ করা যায়। আচ্ছা, এই 25 টা অ্যাক্টিভিটিকে আমি যদি ইউনিকলি বাইনারি সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমার কয়টা বিট লাগবে মিনিমাম? একটু বলেন তো দেখি স্যাররা। ভুল হোক সমস্যা নাই। ভুল হইলে আমরা শিখতে পারবো। কয়টা বিট লাগবে? মানে 25 টা, হ্যাঁ? এই 25 টা ডিফারেন্ট কম্বিনেশন। ধরেন একটা কম্বিনেশনের নাম দিলাম 0, একটার নাম দিলাম 1, হ্যাঁ? তাইলে তো এই 1 বিট দিয়া তো আর আগানো যাচ্ছে না। ঠিক না? তখন আরেকটা বিট বাড়াইতে হচ্ছে। তো এরকম 25 টা যদি আমার আনতে হয় কয়টা বিট লাগবে কমপক্ষে? 4টা স্যার। আচ্ছা, 4 টা ধরেন আমি দেখি। 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 আচ্ছা তারপর হচ্ছে 0 1 0 0 0 1 1 0 1 তারপর 0 1 1 0 তারপর হচ্ছে 0 ট্রিপল 1 তারপর হচ্ছে 1 ট্রিপল 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 তারপর হচ্ছে 1 1 1 এই তো নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, একটু দেখি। ধরেন এটা দিলাম 0 কে, এটা দিলাম 1 কে, এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেখানে আমি একটু ভুল লিখছি তাইলে। 12 হচ্ছে 8 আর 4 12। তারপর হচ্ছে 13। তারপরে হইলো আপনার 14 আর হইলো 15। স্যার কই 25 পর্যন্ত তো যাওয়া গেল না। হুম, সব তো লিখে ফেললাম। জি স্যার, তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আরেকবার একটু 5টা বলেন। মনে হবে স্যার। 5টা লাগবে? 5টা লাগবে স্যার বিট? অন্য কেউ একজন বলেন তো, আমি ওনার কথাটা ক্লিয়ারলি শুনতে পাইনি। জি স্যার, 5টা লাগবে। 16, 8 এ 14, 4 একে 25। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে আসলে আরো কয়েকটা বিট লাগবে, ঠিক না? এই ফান্ডামেন্টাল আইডিয়াটা আপনাদের মাথায় রাখতে হবে সব সময়। এই এই এখন যা পড়াবো, ঠিক আছে? দেখেন স্যার, আমার যদি 4 বিট থাকে আমি সর্বোচ্চ নাম্বার বানাইতে পারবো 2 টু দি পাওয়ার 4, which is কত? 2 টু দি পাওয়ার 2 কত স্যার? 4। 4। 2 টু দি পাওয়ার 3 8 নাকি? জি স্যার। 4 দুগুণে 8। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত? 16। 16। ভেরি গুড। তার মানে আমি সর্বোচ্চ আসলে 16টা সংখ্যা লিখতে পারবো। এখন শূন্য থেকে লিখলে তাহলে 15 পর্যন্ত যেতে পারবো, রাইট? কিন্তু আমার তো, আমি বলছি কি যে আমার এক একটা অপারেশন এরকম সব যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন কম্বিনেশন মিলে 25 ধরনের অপারেশন আছে। তাদেরকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমার মিনিমাম 5টা বিট লাগবে, তাই তো? এখন দেখেন 2 টু দি পাওয়ার 5 কত স্যার? 32। 32। ভেরি গুড। তার মানে আমি 0 থেকে 31 পর্যন্ত দেখাতে পারবো, তাই তো? জি স্যার। হ্যাঁ, 25 এর ভিতরে না? জি। হ্যাঁ, 25 তো এর ভিতরেই। হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটু একটু অপারেট আমাকে একটু হেল্প করতে হবে, কারণ না হলে কোঅপারেট না করলে ক্লাস আগানো যায় না। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তো এই জিনিসটা কিন্তু খুবই ফান্ডামেন্টাল। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার কয়টা ঘর আছে, হ্যাঁ, এবং এই ঘরগুলোকে ইউনিকলি রিপ্রেজেন্ট করার জন্য আমার মিনিমাম কয়টা বিট দরকার।
এটা কেন বলতেছি এখনই বুঝবেন। স্যার, এই যে অপারেটর ওপিআর, এখানে দেখেন তো কয় বিট দেওয়া? 5টা। 5টা বিট দেওয়া। তার মানে এখানে সর্বোচ্চ 32 ধরনের কাজ করা সম্ভব। ঠিক না? সর্বোচ্চ জি স্যার। 32 ধরনের কাজ করা সম্ভব। আচ্ছা, এখন যদি কোনো একটা অর্গানাইজেশনে কোনো একটা সিপিইউতে কথার কথা 42 ধরনের কাজ করা সম্ভব, তাহলে কি 5 বিটে হবে? 6 বিট লাগবে। হ্যাঁ, তখন 6 বিট লাগবে। তখন 6 বিট লাগবে। 6 বিটে আরো অনেক দেখানো যায়, 64টা দেখানো যায়। কিন্তু আমার অতগুলা দরকার নেই। কিন্তু 42টা দেখাইতে হলে মিনিমাম 6 বিট লাগবেই। কারণ 5 বিট পর্যন্ত সর্বোচ্চ আমি 31 পর্যন্ত পৌঁছাইতে পারি। বুঝতে পারছি স্যার এই কথাটা? জি স্যার। ওকে। তো আপনারা বইয়ের একটু নিচে যদি যান, আমরা অপ কোড গুলা দেখতে পারবো টেবিল 8.2 তে। যেমন দেখেন অ্যাড এর অপ কোড ওরা দিছে 00010। তাহলে আমরা আবার আগের ছবিটায় চলে আসি। তাহলে ধরেন আমার এখান থেকে একটা ভ্যালু আসলো 10, এখান থেকে একটা ভ্যালু আসলো 30, আর এই অপ কোডে, হ্যাঁ, এএলইউ অপ কোডে আসলো 00010। তাহলে বলেন তো এটার অ্যান্সার কি হবে? 40। ভেরি গুড। কারণ কি এই দুইটা যোগফল, রাইট? এই দুইটার যোগফল। এটা কিভাবে বুঝলাম? এই যে এখানে ইনস্ট্রাকশনটা দেখে বুঝলাম। 00010 মানে কি? অ্যাড এ প্লাস বি। আচ্ছা, এখন যদি এইটা আসতো 01010, যদি এইটা আসতো তখন কি আসতো বলেন তো? হুম, ধরেন এখানে এ আসলো, এখানে বি আসলো, আর এখানে এই যে 01010 এটা আসলো, তখন কি হবে? এ আর বি অর হবে। একটু আগে দেখে আসলাম না? এ আর বি অর এর রেজাল্ট আপনি আউটপুটে পাবেন। বুঝতে পারছি? তো এখানে যদিও 32 ধরনের কম্বিনেশন করা সম্ভব, বাট সবকটাই যে আছে তা না, 32টাই যে আছে সেটা না। এখানে কয়েকটা দেখানো হয়েছে। এখানে কয়টা আছে? 2, 4, 6, 8, 10, 11। এই 11টা দেখানোর জন্য তো 5 বিট লাগে না। তার মানে আরো বিভিন্ন ধরনের এএলইউ অপ আছে যেটা এখানে উল্লেখ করা হয়নি। স্যার কি এটুকু বুঝছেন? জি স্যার। ওকে, এইবার চলে আসে হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড। দেখেন, কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে আমার এই যে সিলেক্ট বিটের ভ্যালু কত হবে, সিলেক্ট বি এর ভ্যালু কত হবে, ওপিআর এর ভ্যালু কত হবে, এবং ডেস্টিনেশন সিলেকশনের যে ডিকোডার সেটা সিলেক্ট বিটের ভ্যালু কত হবে, এই জিনিসগুলা দিয়ে এই কন্ট্রোল ওয়ার্ডটা তৈরি করা হয়েছে। একটু খেয়াল করে দেখেন এই ওয়ার্ডটা। এইটা হচ্ছে সিলেক্ট এ এর ভ্যালু, এটা বি, এটা ডেস্টিনেশন, এটা হচ্ছে এএলইউ অপ। বুঝতে পারছি? স্যাররা কেউ একজন আমাকে বলেন তো, ধরেন আমার এ অপারেন্টটা আর5 এ আছে, সিলেক্ট এ কত হবে? আর5 কত হবে? 5। আর5 কত হবে? 5 কিভাবে লেখে বাইনারিতে? হ্যালো, ক্লাস বন্ধ হয়ে গেল নাকি? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 5 কিভাবে লেখে? ধরেন এ অপারেন্টটা আর5 এ আছে, আর5 কিভাবে লেখে? 0101 না না, 3 বিট তো স্যার, সিলেক্ট বিট গুলা 3 বিট করে না? 101 স্যার। 101। তাহলে আমি যদি এখন এই যে দেখেন, এই যে সিলেক্ট এ তে যদি আমি এখন 101 দেই, তাহলে কোনটার আউটপুট বেরোবে? আউটপুট এ অপারেন্ট হিসাবে 101 যদি দেই, এখান থেকে কোনটা বেরোবে? আর5 এর কন্টেন্ট বেরোয় আসবে। বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা আচ্ছা, ধরেন আমি বললাম যদি এবার বি অপারেন্টটা আর2 তে আছে, তাহলে সিলেক্ট বি কত হতো?
R2 R2 2 বানান 010 010 ভেরি গুড। আচ্ছা আমি বললাম যে এই দুজনের যোগফল আপনি R1 এ সেভ করবেন। তাইলে সিলেক্ট ডি কত হবে? ডেস্টিনেশন মানে R2 এবং R5 যোগ করে অ্যানসারটা 0010 হ্যাঁ 001 ভেরি গুড। আর ওপিআর এর একটু আগে আমরা দেখছিলাম 00010 এটার মানে হচ্ছে যোগ, ঠিক না? 00010 একটু আগে দেখছি না যে এটার মানে যোগ। এই যে দেখেন অ্যাড 00010 এটার মানে কি যোগ, রাইট? তাইলে এটা ছিল R5101, এটা ছিল হচ্ছে R2010, আর অ্যান্সারটা সেভ করা থাকবে R1 এ 001, আর তাদের মধ্যে কি হবে? যোগফল হবে 00010। বুঝতে পারছেন? R5 এর সাথে R2 যোগ করে অ্যান্সারটা R1 এ সেভ করে রাখো। কথাটা কি বুঝছেন? জি ওকে, এইবার একটু দেখি স্যার এখানে 3 বিট 3 বিট 3 বিট 3 3 9 আর এদিকে 5টা 14। তাহলে এই যে 14 বিটের যে স্ট্রিংটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা কন্ট্রোল ওয়ার্ড। একটা কন্ট্রোল ওয়ার্ড কি বলতেছি আমার সাথে বলেন? কন্ট্রোল ওয়ার্ড। কন্ট্রোল হ্যাঁ, এই কন্ট্রোল ওয়ার্ডটা কিন্তু প্রাইমারি মেমোরিতে সেভ করা থাকে না। এই কন্ট্রোল ওয়ার্ডটা একটা স্পেশাল কন্ট্রোল মেমোরিতে সেভ করা থাকে। কোথায় সেভ করা থাকে? কন্ট্রোল মেমোরি। এটা একটা আলাদা মেমোরি কিন্তু, বুঝছি? এই মেমোরির ভিতরে ভিতরে আপনার এই কন্ট্রোল ওয়ার্ডগুলা সেভ করা থাকে। এই কন্ট্রোল ওয়ার্ডগুলা সেভ করা থাকে। এই কন্ট্রোল ওয়ার্ডের সুবিধা কি? আমাকে কে বলতে পারবেন এই যে কন্ট্রোল ওয়ার্ডটার দরকারটা কি? কে আমাকে বলতে পারবেন? আমি তো সবই বুঝাই বললাম যে সিলেক্ট বিটের দরকার কি, ওপিআর এর দরকার কি, ডেস্টিনেশনের দরকার কি। এই যে কন্ট্রোল ওয়ার্ডটা এটা আমাকে কি 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 কাজে ইউজ করতেছি আমরা? কেউ একজন একটু বলেন, ভুল হোক সমস্যা নাই, ভুল আপনি বলেন। স্যার আমরা ডাটাটা কন্ট্রোল করতে পারতেছি যে কখন কোনটা যোগ বিয়োগ হবে ওটা আগে সিলেক্ট এক্সিলেন্ট করে দিতে পারতেছি। এক্সিলেন্ট ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। বেসিক্যালি এই সিলেক্ট বিট গুলা না জানলে আমি তো জানতেছি না যে কোত্থেকে অপারেন্ড পাবো, অপারেন্ড দিয়ে করবোই বা কি, আর করার পর অ্যান্সারই বা কই লুকায় রাখবো। এই জিনিসগুলো জানার জন্য আমার এই কন্ট্রোল ওয়ার্ডটা ইউজ করতেছি, তাই না? হ্যাঁ, যেমন সিলেক্ট এ দেখে আমি বুঝতেছি যে কোন রেজিস্টারটা থেকে ফার্স্ট অপারেন্ড আসবে, সিলেক্ট বি দেখে বুঝতেছি কোন রেজিস্টার থেকে সেকেন্ড অপারেন্ড আসবে। এই ওপিআর দেখে কি বুঝতেছি যোগ করবো না বিয়োগ করবো না গুণ করবো না ভাগ করবো নাকি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইত্যাদি ইত্যাদি। এন্ড অর কোন কি করব কোনটা করবো এটা ওপিআর দেখে বুঝতেছি। আর এই সিলেক্ট ডি দেখে কি বুঝতেছি ডেস্টিনেশনটা কোথায় হবে, অর্থাৎ অ্যান্সারটা একটা যোগ বিয়োগ যে করলাম এটার অ্যান্সারটা কোন রেজিস্টারে আবার সেভ করে রাখ। এই কন্ট্রোলটাই আমাদের কন্ট্রোল ইউনিট হিসাবে কাজ করে। বুঝতে পারছি স্যাররা? এই যে কন্ট্রোল যেটা লেখা আছে এই রেজিস্টারকে ওরাই কন্ট্রোল করতেছে, এএলইউ কে ওরাই কন্ট্রোল করতেছে। এটাই হচ্ছে আমাদের কন্ট্রোল ওয়ার্ড। এইটাকে এটাকে ডিসাইফার যদি আপনি করেন তখনই আপনি বুঝতে পারবেন যে এএলইউ এবং বেসিক্যালি এই রেজিস্টার সেটগুলা কোনটা কখন সিলেক্ট হবে, তাদের দ্বারা কোনটা কোন অপারেন্ড সিলেক্ট হবে, কোথায় সেভ করা হবে, এই বিষয়। এটুকু বুঝছি স্যাররা? জি স্যার। আচ্ছা, তো আজান দিয়ে দিছে যেহেতু আমরা নামাজটা পড়ে নেই, এরপর আমরা স্ট্যাক অর্গানাইজেশন পড়বো। হ্যাঁ, স্যার আমাদেরকে নতুন লিঙ্ক দিবেন স্যার পরে? হ্যাঁ, হ্যাঁ, এই লিঙ্কটা 10 মিনিট চলবে। তো সেই ক্ষেত্রে আমি রেকর্ডিংটা অন রাখি, বাট অফ হয়ে যেতে পারে। এরপরে আমি আবার ক্লাসরুমে নতুন লিঙ্ক দেবো। ওকে? ওকে। আর এতটুকু যে পড়াইছি এর মধ্যে কোনো কোয়েশ্চেন স্যারদের? না স্যার।
যে এই পার্টটুকু বুঝি নাই বা আনক্লিয়ার লাগতেছে। স্যার কন্ট্রোল ওয়ার্ডটা একটু। হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল ওয়ার্ডটা। তাহলে জি স্যার। দেখেন কন্ট্রোল ওয়ার্ডটা কিরকম হয়, যেমন আপনি আমার সাথে থাকেন, হ্যাঁ? জি স্যার। ওকে। ধরেন আমি আপনাকে এরকম একটা কন্ট্রোল ওয়ার্ড দিলাম। হুম? যে 011 001 111 আর ধরেন দুজনের মধ্যে যোগ বিয়োগ করব। তো আমরা একটু বিয়োগটা একটু দেখে আসি। বিয়োগ হচ্ছে 00101, হ্যাঁ? বিয়োগ এটা হচ্ছে বিয়োগের অপকোড। ওকে? জি স্যার। ওকে। তাইলে এরকম একটা দিলাম যে ধরেন 001 আহ 011 111 00100 এরকমই না ছিল নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা। স্যার আমাকে বলেন তো অপারেন্ড কোন কোন রেজিস্টার থেকে আসবে? মানে এ আর বি কোত্থেকে আসবে? 001 মানে কি স্যার? 1 স্যার। R1। R1 জি স্যার। হ্যাঁ। তাহলে 011 মানে কি? এটা হচ্ছে R3। R3 R3, ভেরি গুড। আচ্ছা, এটার মিনিং কি? উম, বিয়োগ। একটু আগে দেখলাম না বিয়োগ? স্যার বিয়োগ তো 0010 না? কি ছিল একটু দেখে আসি। স্যার 00101, আচ্ছা 00101। হুম। এই আবারও বানাই, বারবার চলে যায়। 001 011 111 00101, এই তো? জি স্যার। এটার মানে R1, এটার মানে R3, এটার মানে হচ্ছে বিয়োগ চিহ্ন, রাইট? জি স্যার। আচ্ছা, এইটার মানে কি? এটা স্যার হচ্ছে বিয়োগফল। না, 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 এটা হচ্ছে ডেস্টিনেশন। মানে এই যে দুজন দিয়ে বিয়োগ করব, বিয়োগ করার পর উত্তরটা কোথায় রাখবো? কত নাম্বার রেজিস্টারে রাখবো? R7 R7। ভেরি গুড। তাইলে আমার এই জিনিসটা মিনিং কি দাঁড়াইলো? R1 থেকে R3 বিয়োগ করে উত্তরটা R7 এ রেখে দাও। ঠিক না? হ্যালো? জি স্যার যেই স্যার আমার সাথে ছিলেন, বুঝছেন এবার? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন এই জিনিসটাই যদি একটা মেমোরিতে থাকে, আপনি এই ইনস্ট্রাকশনটা, এই যে এই ইনস্ট্রাকশনটা আপনি এই ফরম্যাটে পাবেন। বুঝতে পারছেন? এটা তো আমরা মানুষের ভাষায় লিখছি। কিন্তু জি স্যার। কম্পিউটারের ভাষায় জিনিসটা এইভাবে সেভ করা থাকবে। যেই মেমোরিটাই সেভ করা থাকবে ওটার নাম হচ্ছে কন্ট্রোল মেমোরি। আর এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড, যার মাধ্যমে আমি বুঝতে পারি যে এই জেনারেল রেজিস্টারের মধ্যে তো অনেক রেজিস্টার থাকতে পারে। আমাদের এখানে বইয়ের মধ্যে R7 পর্যন্ত 7টা দেখাইছে। আপনার আপনার পিসিতে হয়তো 16টা থাকতে পারে বা 32টা থাকতে পারে। বুঝতে পারছি? জি জি স্যার। এখন কোনটার মধ্যে অপারেন্ড আছে, তাদের মধ্যে কি অপারেশন হবে, আর এই অ্যান্সারটা কই সেভ হবে, এই জিনিসগুলো আবার আলাদা আরেকটা মেমোরির মধ্যে থাকে। ওটার নাম হচ্ছে কন্ট্রোল মেমোরি। সো এই কন্ট্রোল ওয়ার্ডটা না জানলে আমরা বুঝতাম না যে সিলেক্ট এ এর ভ্যালু কত হবে, সিলেক্ট বি এর ভ্যালু কত হবে, এই এএলইউ অপ এর ভ্যালু কত হবে, বা সিলেক্ট ডি এর ভ্যালু কত হবে। এখন আমরা বুঝতে পারতেছি। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে না আবার একটু কনফিউশন আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে। অন্য কেউ আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা নামাজটা পড়ে আসি। আমি 7টা 15 থেকে আবার কথা শুরু করবো, হ্যাঁ?
ট্রেন দিয়ে দেয় বাসায় তাহলে অনেকক্ষণ লাগে তোমার একটা টান টান
হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যাররা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যাক অর্গানাইজেশন। এটা আরেক ধরনের সিপিইউ অর্গানাইজেশন। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটার নাম হচ্ছে জেনারেল রেজিস্টার অর্গানাইজেশন। হুম। আর আমরা চ্যাপ্টার 5 এ বা এতদিন মিড টার্মের আগ পর্যন্ত যেটা পড়ছিলাম সেটার নাম কি ছিল? কে বলতে পারবেন? একটু আগেই বলছিলাম। কে বলতে পারবেন? হুম। সিঙ্গেল, কেউ একজন বলেন। সিঙ্গেল অ্যাকুমুলেটর অর্গানাইজেশন। বুঝতে পারছি? সিঙ্গেল অ্যাকুমুলেটর বলতে যেটা বোঝায় আপনার সমস্ত ক্যালকুলেশন আসলে অ্যাকুমুলেটরের সাপেক্ষে হয়। চিন্তা করেন যে যখন আমরা লিখি লোড এনিথিং লাইক এক্স, তখন এটার অ্যাকচুয়াল অপারেশনটা কি? অ্যাকুমুলেটরের মধ্যে মেমোরি অফ এক্স নিয়ে আসো, তাই না? শুনতে পাচ্ছেন আমার কথাটা? জি স্যার। বা আমি যখন ধরেন কথার কথা অ্যাড লিখতাম, ওই অ্যাডও অ্যাড কথার কথা বি, তাহলে কি অ্যাকুমুলেটরে যাই ছিল না কেন সেটার সাথে বি এর মেমোরি কন্টেন্টটা যোগ করে। তার মানে সবই অ্যাকুমুলেটরের সাপেক্ষে হচ্ছে। এই জন্য আমরা এই ধরনের অর্গানাইজেশনকে বলতাম সিঙ্গেল অ্যাকুমুলেটর। কিন্তু এইবার থেকে আমাদের কি আসবে? এরকম লোড, ধরেন কথার কথা R1, এক্স। হ্যাঁ, এক্সটা একটু সুন্দর করে লিখি, এক্স। তার মানে এখন আমার অ্যাড্রেস আসবে দুইটা। এক্স হচ্ছে মেমোরি থেকে আসবে, আর R1 গুলো হচ্ছে আমার ওই R1, R2, R3, R4 ওই জেনারেল রেজিস্টার গুলো। ঠিক না? বুঝতে পারছেন স্যাররা? কারণ আমার তো এখন রেজিস্টার সংখ্যা অনেক বেশি। অথবা আমার অ্যাড্রেস আসবে তিনটা এরকম, অ্যাড R1, R2, R5। তাহলে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন রেজিস্টার, এইগুলো হচ্ছে আমার সোর্স রেজিস্টার। যে R2 এবং R5 অ্যাড করে R1 এর মধ্যে পাঠায় দাও, যেটা একটু আগে আমরা প্র্যাকটিস করে আসছি। দেখছি যে এটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার লেভেলে কিভাবে হয়। তো এটাই হচ্ছে আমাদের এই দুই ধরনের অর্গানাইজেশন। এখন আমরা থার্ড একটা অর্গানাইজেশন পড়বো যেটার নাম হচ্ছে স্ট্যাক অর্গানাইজেশন। আচ্ছা স্যাররা স্ট্যাকের নাম শুনছেন আগে? স্ট্যাক, ডাটা স্ট্রাকচার কোর্সে স্ট্যাক পড়ছিলেন না? জি স্যার। হুম। স্ট্যাকের যেই ডাটা অ্যাক্সেস করা বা ডাটা যে একটার পর একটা নেওয়া, এটাকে কি বলে? কি ফো বলে? ফিফো না লিফো? ফার্স্ট ইন লাস্ট আউট। ফার্স্ট ইন লাস্ট আউট, ফিলো। স্যারটা কি হয়ে গেল? ফিলো। ফার্স্ট ইন লাস্ট আউট এরকম ছিল? ফিফো ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা কি স্ট্যাকের? স্যার এটা না, এটা তো কিউর কিউ। এটা কিউর আর কিউ, স্যার লাস্ট হ্যাঁ। ইন তাহলে ফার্স্ট আউট ছিল স্ট্যাকেরটা কি? হচ্ছে লাস্ট লিফো, ছিল হচ্ছে স্ট্যাক। লিফো। হ্যাঁ, গুড। লিফো তার মানে হচ্ছে সর্বশেষ যেইটা ঢুকে সেটা সবার আগে বের হয়। জিনিসটা তো আমাদের রিয়েল লাইফেও আছে। ধরেন আপনি যে এই এরকম হুম, এরকম অনেকগুলা প্লেট সাজায় রাখছেন। স্যার কয়েকজন মনে হয় জয়েন করার জন্য ওয়েট আচ্ছা আচ্ছা। করতেছে। প্লেট বা স্যার বইয়ের স্তূপ। হ্যাঁ, বা বইয়ের স্তূপ, হ্যাঁ ওটাও হয়। তো ধরেন কথার কথা যে আপনার এরকম অনেকগুলা প্লেট আছে, হ্যাঁ একটার পর একটা প্লেট আপনি ধুয়ে ধুয়ে রাখছিলেন। তো এখন মেহমান আসছে বাসায়। বাসায় আসার পর আপনি কি করবেন বলেন তো? আপনি কি এই যে এই 4টা প্লেট, হ্যাঁ, আলগি দিয়া তুইলা নিচেরটা বাই করে দিবেন? নাকি নাকি উপরেরটাই দিবেন? হুম? চিন্তা করেন তো। এই 4টা প্লেট আমি আলগি দিয়া তুইলা বলবো এই নিচেরটা সরাতো, এটা গেস্টরে দে। এমনি করে দিব? সাধারণত আমরা কি করি? এরকম করে যদি প্লেটের স্তূপ থাকে, সাধারণত কি করি?
শুনতে পাচ্ছেন উপরেরটাই নাকি? দিই। উপরেরটাই দিই। আচ্ছা এখন দেখেন আমি যখন ধুয়ে প্লেটগুলো সাজায় রাখতেছিলাম, হ্যাঁ? লাস্ট বার ইউজ করার সময়। এই প্লেটটা সবার লাস্টে ধুইছিলাম না? জি স্যার। হ্যাঁ। আর এইটা হচ্ছে সবার ১ম ধুইছিলাম। তারপরে একটা ধুয়ে এটার উপরে রাখলাম, একটা ধুয়ে এটার উপরে রাখলাম, একটা ধুয়ে এটার উপরে রাখলাম। এইটাই সর্বলাস্ট, হ্যাঁ? সর্বশেষ আমি ধুয়ে উপরে রাখছিলাম। এইটাই আবার গেস্টকে সবার আগে দিচ্ছি। তারপরে এটা দিচ্ছি, তারপরে এটা দিচ্ছি। এইটাই হচ্ছে লিফো স্ট্রাকচার। মানে লাস্ট ইন ফার্স্ট আউট। সর্বশেষ যেটা এন্ট্রি দিছিল সেটাই সবার আগে বের হয়ে আসে। বুঝতে পারছি? জি স্যার। জি আচ্ছা। স্যার, একটি পয়েন্ট থেকে স্যার এড করা হবে আর বাইর করা হবে আর হ্যাঁ, হ্যাঁ, ঢোকানো হবে আর হ্যাঁ, হ্যাঁ। মানে টপ হচ্ছে থেকে। একটা দিয়ে ঢুকাবো আরেকটা। তো স্ট্যাকের মধ্যে যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে টপ অফ দ্য স্ট্যাক বা একটা পয়েন্টার মতো। আমরা যখন ডাটা স্ট্রাকচার পড়ছিলাম তখন আমাদের এটা ছিল একটা পয়েন্টার। আর বর্তমানে এই এসপি বা স্ট্যাক পয়েন্টারটা থাকবে একটা রেজিস্টার। বুঝতে পারছি? এই রেজিস্টারটা নির্দেশ করে থাকবে সব সময় মানে স্ট্যাকের টপ পজিশনটা কত নাম্বার মেমরি লোকেশনে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি হচ্ছে যে আমাদের স্ট্যাকটা যখন আমরা ইমপ্লিমেন্ট করব, আমরা স্ট্যাকটা চাইলে কতগুলা রেজিস্টার দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা আমাদের মেমোরি যেটা আছে সেই মেমোরির একটা অংশকে আমরা বলে রাখতে পারি যে এই তুমি এইটুকু অংশ তোমরা হলো স্ট্যাক। যেমন কথার কথা আমি বললাম যে এইদিকে ১০৫ থেকে এই ১১০ এইটুকু অংশ আমি স্ট্যাক হিসেবে ব্যবহার করব। আপনি এভাবেও বলতে পারেন, অথবা আপনার জেনারেল রেজিস্টারের মতো এরকম কতগুলা রেজিস্টার বানাইতে পারেন যেগুলাকে আমরা স্ট্যাক হিসাবে ইউজ করব। বুঝতে পারছি স্যাররা? ২ টা ইমপ্লিমেন্টেশনই সম্ভব। আমি চাইলে অনেকগুলা রেজিস্টারের মধ্যেও ডাটাগুলা স্ট্যাক আকারে রাখতে পারি, অথবা আমার যে অলরেডি মেমোরি আছে সেই মেমোরিরই একটা অংশ আমি বলতে পারি যে এটুকু অংশ আমি স্ট্যাক হিসেবে ব্যবহার করব। এটুকু বুঝছি। জি স্যার। ওকে। এবার আসি হচ্ছে যে আমাদের বইয়ে একটা ছবি আছে। আমি ছবিটা একটু দেখাই। এই যে যেমন দেখেন এখানে হচ্ছে আমাদের মেমোরি। মেমোরিরই একটা অংশ সে স্ট্যাক হিসেবে সিলেক্ট করতেছে। আর এই জায়গাতে রেজিস্টার স্ট্যাকটা যেটা করছে আমার ৬৪টা রেজিস্টার পরপর রাখছে স্ট্যাক হিসাবে ব্যবহার করার জন্য। আচ্ছা এইবার আবার ওই একই কোশ্চেন। হ্যাঁ স্যার, আমার ৬৪টা রেজিস্টার দিয়ে স্ট্যাক বানাইছি। এক একটা রেজিস্টারকে আমি যদি ইউনিকলি রিপ্রেজেন্ট করতে চাই আমার কয় বিট লাগবে বলেন তো দেখি? কতগুলা বিট লাগবে মিনিমাম? ওই একই কথা আবার। কয়টা বিট লাগবে? একটু তাড়াতাড়ি বলেন ক্লাসের সময়। স্যার ৬টা। ৬টা লাগবে। আচ্ছা দেখি তো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তার মানে আমি সর্বোচ্চ 0 থেকে 63 পর্যন্ত দেখাতে পারবো, রাইট? জি স্যার। হ্যাঁ, তার মানে আমার 63টা দেখানোর জন্য কমপক্ষে ৬টা বিট তো লাগবেই। তার মানে ধরেন কথার কথা এটা যে 4 লেখা, এটা আসলে কি? 0, 0, 0, এই একটা 1, না, না, 1, 0, 0, হ্যাঁ ঠিকই তো আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬ হয়েছে না ৪? জি। বা ধরেন এই 0টা হবে 0, 0, 0, 0, 0, 0, এই 63টা কত হবে? 63 কত হবে? কে বলতে পারবেন? সহজ তো। এটা যদি 0, 0 করে বাড়তে আস্তে, আস্তে বাড়ে তাহলে এই লাস্টের স্টেজে কত হবে? আচ্ছা, ৬টা 1। ৬টা 1। এটা সিম্পল। ক্যালকুলেশন করার আপনার যদি ইচ্ছা হয় তাহলে দেখেন ১, ২, ৪, ৮, ১৬, ৩২। তাহলে এখানে ৩২ আর ১৬ হলো ৪৮। ৪৮ আর ৮ ৫৬। ৫৬ হচ্ছে ৬০। ৬০ আর ২ এর একে ৩ হচ্ছে ৬৩। ঠিক না? বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। ওকে। এবার আসেন। আমাদের স্ট্যাকের মধ্যে ২ টা অপারেশন আছে। পুশ এবং পপ। হ্যাঁ? ডাটা ঢোকানোর জন্য পুশ ইউজ করা হয়, ডাটা বের করে নিয়ে আসার জন্য পপ ইউজ করা হয়। আপনি যখন পুশ করবেন তখন যেই কাজটা হবে ধরেন কথার কথা স্ট্যাক পয়েন্টারটা এখন ৩ নাম্বার লোকেশনে দেওয়া। আমরা A, B, C ভুলে যাই। ধরেন ১০, ২০, ৩০, ৪০ এরকম আমরা ঢুকাচ্ছি। একটা করে ঢুকাচ্ছি। হুম।
এখানে এবিসি লিখছে সমস্যা নাই, হোয়াট এভার, ধরে নিলাম 10 11 12 এরকম ইত্যাদি। তো আমি যখনই পুশ কথাটা বলবো, পুশ, ধরেন আমি পুশ করতে চাই 100, তখনই কি হবে, স্ট্যাক পয়েন্টারটা এক ঘর বাড়বে। আগে ছিল 3-এ, এখন স্ট্যাক পয়েন্টারটা চলে যাবে কোথায়, 4-এ। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ, তারপরে এই 100টা ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমি আবার আবার আরেকবার যদি পুশ দেই, পুশ ধরেন কথার কথা 50, তখন কি হবে, কে বলতে পারবেন? স্ট্যাক পয়েন্টার এক হ্যাঁ, স্ট্যাক ইনক্রিজ পয়েন্টার আরো হবে। এক ঘর বাড়বে, তাই না? আর এই জায়গায় 50টা ঢুকবে, রাইট? জি আচ্ছা, এইবার বলেন স্যার, আমি এইভাবে বাড়াইতে 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 মনে করেন এই চলতে চলতে একদম 62 পর্যন্ত চলে গেছি, এবং এখানেও একটা ভ্যালু ধরেন একটা দিলাম 200, আবার পুশ করলাম, কি হবে, ফার্স্টে স্ট্যাক পয়েন্টারটা উপরে উঠবে, ফার্স্টে স্ট্যাক পয়েন্টারটা এখানে আসবে, এবং তারপরে যে কেউ একটা ভ্যালু বলেন তো, একটা ভ্যালু বলেন কেউ একজন। 20। আচ্ছা, 20 দিলাম, দিলাম। এবার আসেন, আবার পুশ তারপরে করলাম, দিলে ওভারফ্লো হবে। হ্যাঁ, আবার পুশ করলাম, তখন কি হবে এবার বলেন তো, ওভারফ্লো 63-র হবে পরে কত, 63-র পরে 63 প্লাস 1 কত, 64, বাট আমার তো স্ট্যাকে 64। জায়গা নাই। একটু একটু বলি, একটু আমার সাথে যান, আমি দেখাচ্ছি। 64, রাইট? আচ্ছা, 64 বাইনারিতে কিভাবে লেখে স্যার, একটু দেখি তো। 1 2 4 8 16 32 64, রাইট? তাহলে 64টা 1 করলাম, আর বাদ বাকি সব 0, রাইট? ঠিক না? জি স্যার। আচ্ছা, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের অ্যাড্রেস বিটগুলা সর্বোচ্চ কত বিট হতে পারবে? জি স্যার, 16। না না, অ্যাড্রেস, এই যে 0 1 2 3 63 পর্যন্ত কত, এই যে একটু আচ্ছা, আগে তো ওটা বলছি 6। 6 বিট, তাই না? 6 বিটস। এটা কয় বিট হয়ে গেছে স্যার? 7টা হয়ে গেছে। 7টা হয়ে গেছে। তাইলে কি ওকে এই যে এই লাস্টের বিটটা ধরতে পারবে? না, পারবে না। তখন দেখেন তো 6 বিটের মধ্যে অ্যাড্রেস কি দেখায়? জিরো। সব জিরো। সব জিরো কোন অ্যাড্রেসটা স্যার? সব জিরো কোন অ্যাড্রেসটা? জিরো লাস্ট অ্যাড্রেসটা। একদম লাস্টেরটা, ভেরি গুড। তার মানে হচ্ছে দেখেন, আপনি যখন 63 থেকে আবারও পুশ করবেন, তখন এই এসপিটা ঘুরে এই 0 বরাবর নির্দেশ করবে। এবং এইখানে আপনি একটা লাস্ট একটা ভ্যালু দেন, কিছু একটা ভ্যালু দেন। এনিথিং দেন। 25। আচ্ছা, 25। এরপরে আর ভরা যাবে না। এরপরে কিন্তু আর স্ট্যাকের মধ্যে আপনি যদি পুশ করেন, তখন যেটা হবে, এই আগে যে ভ্যালুটা ছিল সেটা ওভাররাইট হয়ে যাবে। এই জিনিসটাকেই আমরা স্ট্যাকের ভাষায় বলি স্ট্যাক ওভারফ্লো। তার মানে স্ট্যাকটা যতটুকু পরিমাণ ক্যাপাসিটি আছে পুরাটুকুই ফিল আপ হয়ে গেছে। এখন যদি আমি আরো ঢুকাই, তাহলে আগের থেকে যে ভ্যালুগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ওভাররাইট হওয়া শুরু হবে। ধরেন কথার কথা এই জায়গায় আগে 10 ছিল, আবার পুশ করেন, তখন এই 10 কেটে গিয়ে 11 চলে, এনিথিং, মানে আপনার ডেটাটা করাপ্টেড হয়ে যাবে। কথাটা বুঝছেন? স্যাররা কি বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। আচ্ছা, এইটা আটকানোর জন্য আমরা যেটা করি, দেখেন এখানে একটু খেয়াল করে, যে আমরা যখনই পুশ করব তখন এসপি 1 বাড়াবো, আর আমাদের ডাটা রেজিস্টারে যেই এসপির যে মেমোরি লোকেশন আছে সেইটা আমার ডাটা রেজিস্টার থেকে এই
দেখেন যেমন এসপি বর্তমানে ৩ লোকেশন নির্দেশ করতেছে। তাহলে যখনই আমি আরেকবার পুশ করব তখন ৩ থেকে একবার ৪ এ যাবে এবং ৪ এ নতুন ভ্যালু ঢুকাবে। এইভাবেই চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যখন দেখবে এসপি 0, আপনি যখন ঘুরে আবার 0 তে চলে আসছেন, তখন সে বলবে যে ভাই আপনার এই একটা রেজিস্টার থাকবে সেটার নাম হচ্ছে ফুল। এই ফুল হয়ে গেছে, এই ফুলটাকে আপনি 1 বানায় দিবেন এবং এমটিটা সবসময় 0 কারণ এমটি তো আর নাই। ঠিক আছে? সো এসপিটা যদি বাড়তে আবার ঘুরে নিচে 0 তে আসে, তার মানে হচ্ছে আমার স্ট্যাকটা পুরাপুরি ফিল্ড আপ। আমার স্ট্যাকটা পুরাপুরি ফিল্ড আপ। এই যে উদাহরণ দিয়ে আমি দেখাইলাম একটা করে। এই যে দেখেন ৬২, ৬৩, ৬৩-র পরে হয় কি ৬৪ হয়, কিন্তু ৬৪ তো নাই। এজন্য ঘুরে 0 তে আসে। এই 0 তে লাস্ট একটা ঘর ভরতে পারবেন। এই ঘরটা ভরার পরে তারপরে কি হবে? এই ফুল জিনিসটা, এই ফুল যেই রেজিস্টারটা আছে সেটা 1 হয়ে যাবে। এই ফুল যে রেজিস্টারটা আছে যখনই আপনি ঘুরে এইখানে এই এসপি যখন চলে আসবে তখন এইটা 1 হয়ে যাবে। বুঝতে পারছি? এইটা 1 হয়ে যাবে আর এই এমটিটা জি থাকবে স্যার। 0। এমটিটা থাকবে 0। ক্লিয়ার নাকি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন? তাহলে আমি আবার বলি। পুশ করলাম আমি ধরেন ডাটা রেজিস্টারে কি ভ্যালু আছে তা তো আমরা জানি না। ধরে নিলাম একটা 20। ধরেন ডাটা রেজিস্টারে 20 ভ্যালুটা আছে। আমি পুশ করলাম। তাহলে এখন বর্তমানে এসপি এইখানে। ফার্স্টে কি হবে? এসপিটা ১ বাড়বে, রাইট? এসপিটা এই বরাবর আসবে এবং 20টা এখানে বসবে। আবার পুশ করলাম। এসপি এই জায়গায় যাবে। ২১। এভাবে করতে ধরেন ৬৩। ৬৩-র পরে লাস্ট হবে কি? 0। এই 0 তে লাস্ট একটা ভ্যালু বসানো যাবে। এইখানেই আপনি লিখে দিবেন কি? আমার স্ট্যাক ফিল্ড আপ। এই ফুল নামে একটা রেজিস্টার থাকবে অথবা ফ্লিপ ফ্লপ থাকবে। আপনি এটাকে 1 বানায় দিবেন। যাতে কি হয়? ফার্দার আর কোনো ডাটা পুশ করতে না চায়। কারণ ফার্দার আর ডাটা পুশ করলে এই 1 এ এ এই যে এই লোকেশন গুলা কিন্তু ওভাররাইট হয়ে যাবে। আপনার ডেটাটা ইনকারেক্ট আসবে। ইনকারেক্ট একটা ডেটা পাবেন। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু দাঁড়ান, আমার আরেকটা ক্লাস আবার স্টার্ট করতে হবে। ক্লাসটা একটু অন করে দিই। গোলাপ 33F1। আচ্ছা, তাহলে আমরা আগামীকাল শুক্রবার ক্লাস আছে আমাদের। আছে না ওয়েব প্রোগ্রামিং? জি স্যার। হ্যাঁ, সকালে আমরা আরেকটু আলোচনা করব। স্ট্যাকটা যেহেতু শেষ করতে পারি নাই। হ্যাঁ, অল্প আরেকটু আছে আলোচনা যে স্ট্যাকের পপ অপারেশনটা। আমরা তো পুশটা পড়াইছি। পপটা একটু দেখাইতে হবে এবং এই স্ট্যাকটা আসলে লাগে কেন? কি দরকার ছিল এই জিনিস নিয়ে আসার? এটা নিয়ে আমরা একটু হালকা পাতলা আলোচনা করব। আর হচ্ছে আপনাদের অর্গানাইজেশনের খাতাটা আসলে হচ্ছে আমি পার্সোনালি একটু বিজি, আমার ছোট বোনের বিয়ে এই সামনের উইকে। তো যার কারণে আমি একটু দৌড়াদৌড়ির ভিতরে আছি। আমি চেষ্টা করব আগামীকাল দেখানো, যদি জাস্ট ইন কেস না পারি সবকটা খাতা দেখতে, সামনের উইকে ট্রাই করব। ১। ২ নাম্বার হচ্ছে সামনের উইকে ১০ তারিখ ক্লাসটা আমি নিতে পারবো না।
বৃহস্পতিবার, কারণ ঠিক পরের দিনই বিয়ের অনুষ্ঠান। 10 তারিখের ক্লাসটা আমি অন্য কোনো সময় মেকআপ করব। শুনছেন কথা? দেখেন 10 তারিখের ক্লাসটা নিতে পারবো না। 10 তারিখের ক্লাসটা আমি একটু বিজি থাকবো, যেহেতু জানেনই প্রোগ্রামের আগের রাতে কাজ শুরু হয়, তো ওখানে একটু থাকা লাগে। আমি 10 তারিখের অনলাইন ক্লাসটা পরে কোনো সময় নিয়ে নিব, এবং 11 তারিখ যেটা হচ্ছে আপনাদের সকালবেলার ক্লাস, এটাও আমি নিতে পারবো না। এটারও কোনো সময় একটা মেকআপ আমরা নিব, চেষ্টা করব। ওকে, জি স্যার। তাহলে 10 এবং 11 এই দুটা ক্লাস আমি আপাতত নিতে পারতেছি না। জাস্ট ইন কেস যদি আমি পারি আপনাদের জানাবো, আগের থেকেই বলে রাখলাম। এই স্যার দুদিন এমনিতে আমি ভার্সিটি থেকে কি ফিজিক্যালি যে ক্লাসটা শুক্রবার ওইটা কি অ্যারেঞ্জ করবে, বা অন্য কেউ? আরিফ স্যার তো মাঝে মধ্যে মেকআপ করে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি তো আরিফ স্যারের বলবো যে স্যার এটার একটা মেকআপ আমার দরকার, ফিজিক্যাল ক্লাসটা। আচ্ছা হ্যাঁ, ফিজিক্যাল ক্লাসটা উনি যদি ম্যানেজ করতে পারে। আসলে শুক্রবার হয় না অনেক সময়, হ্যাঁ একটা প্রবলেম হয় শুক্রবারে। তো শুক্রবারে অনেক সময় একটু সমস্যা হয় যে রুম পাওয়া যায় না, কারণ অনেক স্টুডেন্ট আসে। তো শুক্রবারে আমাদের ফ্রাইডে ব্যাচ, অনেক স্টুডেন্ট চলে আসে, যার কারণে হয় না। দেখেন দুইটা ক্লাস, এটা এইভাবে মেনটেন করা খুব ডিফিকাল্ট। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আজকের ক্লাসে যতটুকু পড়াইছি, কোনো কোশ্চেন, কোনো কনফিউশন স্যারদের? আগামীকাল তো দেখা হবেই, ওখানেও আমি একটু হালকা একটু কাজ দিয়ে তারপর আমাদের ওয়েব প্রোগ্রামিং এর কাজে যাব। যতটুকু আজকে পড়ছি, কোনো কোশ্চেন বা কনফিউশন? না স্যার। আচ্ছা, আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা নেই। অনুকূল কুমার ঘোষ, Yes, sir. আব্দুল্লাহ সায়েম, অপু সরকার, প্রেজেন্ট স্যার। আম্বিয়া খাতুন, মোহাম্মদ জানে আলম, প্রেজেন্ট স্যার। ওমর ফারুক, প্রেজেন্ট স্যার। রিমন হোসেন, তানভীর আলম, কাউসার আলী, Yes, sir. শাখাওয়াত হোসেন রাজু, আশা হামিদা, তারপর জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আছে স্যার। ইশতিয়াক উদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল মতিন, মেহেদি হাসান, রাকিবুল হাসান, ইকবাল, Present, sir. ইতি আক্তার, Present, sir. মহিউদ্দিন, Yes, sir. অন্তর কুমার ঘোষ, রাজু আহমেদ, হাফসা আক্তার রূপা, Present, sir. আসমা আক্তার, Yes, sir. হরিশঙ্কর রায়, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, স্যার Sir, সাইফুল Saiful আছে। Islam আছে, sir. আব্দুল্লাহ আল মারুফ, Yes, sir. শরীফ উদ্দিন, ইয়েস স্যার। সাদিয়া সারোয়ার, Present, sir. নাফিসা সুলতানা, Present, sir. রেদওয়ানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। গোলাম মোহাইমিন,
নাসিমা খাতুন, Yes, sir. নুসরাত জাহান মুক্তা, আরজিনা আক্তার লিমা, মোহাম্মদ অন্তর আলী, Present, sir. আব্দুল্লাহ আল আমিন, রাকিবুল হাসান, স্যার ইমরান 2 to আহমেদ। 5 দিয়েছেন, 2 to 5 আছে উপরে মনে হয় চলে গেছে। 2 to 5 কোথায় জানি? নুসরাত জাহান, নুসরাত জাহান দেওয়া আছে তো। জি স্যার, থ্যাংক ইউ। ইমরান আহমেদ, ইমরান, মোহাম্মদ রনি, Present, sir. আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা, Sir. এমডি শাকিল, Yes, sir. জুনাইদুল ইসলাম, ইমরুল হাসান, Yes, sir. তানজিবুল আলম, সজীব ইসলাম, নাহিদ আহমেদ জিহান, মিঠুন আলী। কেউ আছেন মিস গেছে বা আগে ছিল? কেউ আছেন? ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দেই।